আজকে বাংলাদেশে বলা হচ্ছে একটা দল ছিল যারা সব উন্নয়নের গল্প শোনাতো, এলিভেটেড এক্সপ্রেসওয়ে অথবা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড যেগুলো চোখ ধাঁধানো কাজের মাধ্যমে সারা জাতিকে দেখানো হতো যে আমরা অনেক কাজ করছি। চরম বাস্তবতা হলো আমাদের আজ পর্যন্ত চিকিৎসা ব্যবস্থার কোনো উন্নতি হয়নি। চরম বাস্তবতা হচ্ছে আমাদের এখন পর্যন্ত শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়নি। যারা আমাদের বাংলাদেশের একটি রোডম্যাপের কথা বলেছে, আমরা যদি একই সময় দেখি যে বাংলাদেশ 1971 সালে যখন স্বাধীন হয়েছে ঠিক তার আশেপাশে যে রাষ্ট্রগুলো স্বাধীন হয়েছে, স্বাধীনতা অর্জন করেছে, বিভিন্ন রাষ্ট্রগুলি তারা স্বাধীন হয়েছে, সেই রাষ্ট্রগুলো আজকে কোথায় দাঁড়িয়েছে? আমি যদি বলি 1945 সালে ইন্দোনেশিয়া একটি দ্বীপ রাষ্ট্র, হাজার হাজার দ্বীপের এক জায়গায় করে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। আজকে যদি ইন্দোনেশিয়ার আমরা যদি দেখি সেখানে জিডিপির পরিমাণ কত, সেখানে জিএনপির পরিমাণ কত, তাদের শিক্ষা, তাদের চিকিৎসা, তাদের নিরাপত্তার অবস্থা কি, তাহলে বাংলাদেশের চেয়ে কয়েক গুণে এগিয়ে আছে। 1965 সালে ঠিক বাংলাদেশের কয়েক বছর পূর্বে স্বাধীন হওয়ার পরে আজকে আমাদের দেশের তরুণ আর যুবকদের জীবনে কেন যেন টার্গেট হয়েছে যে আমি মানুষের সাথে ছোট্ট একটি কাজ করতে চাই, বিনিময়ে আমার পরিবারকে পরিচালনা করতে চাই। একটি রাষ্ট্রপিত বিশ্বের কোন পর্যায়ে থাকলে বাংলাদেশের একজন ছেলে এই যুবক চিন্তা করছে আমার দেশের বেকারত্বের পরিমাণ এত বেশি যে মানুষের যে আমার একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আজকে আমরা গর্ব করি যে পৃথিবীর বুকে সারা দুনিয়ার আজকে ইকোনমিক্যাল হাবে পরিণত হয়েছে সিঙ্গাপুর। এই সিঙ্গাপুর ছিল জেলেদের পাড়া। আমি বলি যে সিঙ্গাপুর আছে যখন স্বাধীন হয়েছিল, এই সিঙ্গাপুরের কথা যদি আজকে বলি সিঙ্গাপুর কেমন ছিল, তাহলে আমি বলবো চট্টগ্রামের সেই সন্দ্বীপ যেমন ছিল সিঙ্গাপুর 1965 সালে ঠিক তেমন ছিল। সেই কুতুবদিয়া যেমন ছিল তেমন ছিল, সেই সেন্ট মার্টিন যেমন ছিল তেমন ছিল। কিন্তু এই কয়েক বছরের ব্যবধানে তাদের সঠিক নেতৃত্বের কারণে তাদের সরকার প্রধানরা সিদ্ধান্ত নিয়েছিল পৃথিবীর যেখান থেকে মানুষ আসুক না কেন এই সিঙ্গাপুরে তারা ব্যবসা করতে পারবে এবং সেই নিরাপত্তা আমরা প্রদান করব। তারা তাদের রাষ্ট্রকে আবার নতুন করে বিনির্মাণ করেছে, সেখানে তারা সবকিছু ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। কিন্তু চরম বাস্তবতা, 54 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, উন্নয়নের কথা বলা হয়েছে, আইওয়াসনের মাধ্যমে শিক্ষার্থী থেকে শুরু করে বৃহত্তর যারা রাজনৈতিক দল রয়েছে তাদের আশাকাঙ্ক্ষার কোনো প্রতিফল হয়নি, বরং সে বাংলাদেশ কেবলমাত্র বৈষম্যহীন রাষ্ট্রের বিপরীতে একটি বৈষম্যপূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে। আজকে আমার বিশ্ববিদ্যালয়ে যদি আমরা বলি আমাদের প্রথম চাহিদা কি, আমরা বলতে পারি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রথম চাহিদা হলো যে আমরা আধুনিক শিক্ষা ব্যবস্থা চাই। যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনারা কি চান, আমরা বলবো যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের নিরাপত্তা চাই। যদি জিজ্ঞাসা করা হয় আপনারা কি চান, আমরা বলবো আমাদের হলে একটি চিপ চাই, আমাদের অনুকূলে চাবো। আমরা বলতে চাই যে আমরা কিছু চাই না, আমরা শুধু চাই আমাদের দুনিয়াতে আমাদের মিলের ব্যবস্থায় ভর্তি বৃদ্ধি করা হোক। সমাজের শিক্ষার্থী ভাই এবং বোনেরা, শুধু এতটুকু বলতে চাই, আপনারা আজকে এখানে বসে আছেন, এখান থেকে আগামী রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তৈরি হবে, এখান থেকে সচিব তৈরি হবে, এখান থেকে বাংলাদেশের মন্ত্রী প্রধানমন্ত্রী তৈরি হবে। আমি শুধু তার প্রমাণ রাখতে চাই, আমাদের 14 শিক্ষকরা উপস্থিত আছেন। চরম বাস্তবতা হলো ঠিক আমাদের মতো আমাদের কাতারে দাঁড়িয়ে, ঠিক আমাদের মতো বাসে দাঁড়িয়ে ঝুলে ঝুলে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তার 5 বছর 7 বছরের ব্যবধানে যারা শিক্ষক হন, কিন্তু শিক্ষক হওয়ার পরে শিক্ষার্থীদের কষ্টগুলো ভুলে যান। আমরা শুধু তার প্রমাণ রাখতে চাই, আমাদের কেন্দ্রীয় প্রশাসন আমাদের শিক্ষকদের কাছে এতটুকুই বলতে চাই যে শিক্ষার্থীদের বান্ধব যে কর্মসূচিগুলো আছে সেগুলো যদি আপনারা ফোকাস করেন, আমরা আপনাদের সাথে থাকতে চাই, আমরা আমার ক্লাসে ফিরতে চাই, আমরা পড়াশোনা থেকে ফিরতে চাই এবং আপনারা যে স্বপ্ন আমাদের নিয়ে দেখেন সেই স্বপ্নগুলো সারথি হয়ে আমরা বাংলাদেশে গঠন করতে চাই ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।